অবশেষে প্রমাণ সমেত তটিনীকে ধরে ফেলল পরশুরাম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় তটিনী কথা বলতে থাকে নিশার সাথে। নিশা তখন জিজ্ঞেস করে, আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো ম্যাডাম, গুলিটা আপনাকে ঠিক কে করেছিল? আপনি কি তাকে দেখেছিলেন? তখন তটিনী বলে, না আমি তাকে দেখিনি। আমি যদি তাকে দেখতাম তাহলে তো হয়েই যেত, একেবারে শ্যুট করে দিতাম। সে তো পেছন থেকে গুলিটা করেছে, তাই আমি তাকে দেখতে পারিনি, কারণ তার মুখের মধ্যে মাস্ক পরা ছিল। এরপরেই তটিনী বলে, আমার এসব জানার এখন কোনো দরকার নেই। এখন আমাকে ট্রিটমেন্ট করাতে হবে ইমিডিয়েটলি, কারণ আমি যদি এখন ট্রিটমেন্টটা না করাই তাহলে আমি খুব বিপদে পড়ে যাব। অলরেডি আমার পেন শুরু হয়ে গেছে। এর মধ্যেই তটিনীর এক বোন তটিনীকে ডাকতে এসেছিল, আর ঠিক তখনই সেই বোনের তটিনীর প্রতি সন্দেহ হয়, কিন্তু তবুও তটিনী কিছু একটা বুঝতে পারে, তাই জন্য কথাটা এড়িয়ে চলে যায়। এর মধ্যেই পরশুরামের পুরো টিম চলে গেছে সেই জায়গাটাতে যেখানে তটিনী ওপর থেকে নিচে পড়ে গেছিল, আর সেই জায়গাটায় তন্ন তন্ন করে সার্চ করতে থাকে। এর মধ্যেই ফরেন্সিকের থেকে খবর আসছে স্যারের কাছে যে ব্লাডটা পাওয়া গেছে সেটা হিউম্যান ব্লাড ছিলই না। সৌরভ তখন বলে, কি বলছেন কি স্যার? স্যার তখন বলে, হ্যাঁ, যে এই কাজটা করেছে সে অত্যন্ত চালাক, আর তটিনী ওপর থেকে পড়া মাত্রই ওকে নেটে ধরে নিয়েছিল। না হলে সম্ভব নয়। যেমনটা তোমরা বলেছিলে তেমনটা হলে তটিনী আজকের দিনে কোনোভাবেই দাঁড়িয়ে থাকতে পারতো না সুস্থভাবে। নেট দিয়ে ওকে বাঁচিয়ে নেওয়া হয়েছে। যেহেতু অন্য অ্যাঙ্গেল থেকে এই কাজটা হয়েছে তাই তোমরা দেখতে পারোনি, তবে আমি বুঝতে পারছি এমনটাই কিছু করা হয়েছিল। এর মধ্যেই তটিনীর সাথে কথা বলতে থাকে তটিনীর ডিপার্টমেন্টের একজন, আর বলে, আচ্ছা ম্যাডাম, আপনি আমাকে একটা কথা বলুন যে গুলিটা যে করেছিল তার কোনো খবর পেয়েছেন বা তাকে কি আপনি চিনেছেন? কিন্তু তটিনী বলে, না আমি চিনিনি। এসব কথা এখন ছাড়ো, যেভাবে হোক একটা গাড়ি পাঠাও, আমাকে ইমিডিয়েটলি ডক্টরের কাছে যেতে হবে, কারণ আমার অবস্থা খুব একটা ভালো নয়। আমি যদি ইমিডিয়েটলি ডক্টরের কাছে না যাই তাহলে আমি খুব বিপদে পড়ে যাব। এর মধ্যেই তখনই সেই ডিপার্টমেন্টের লোকজন বলে, ঠিক আছে আপনি আসুন, আমরা ডাক্তারের কাছে আপনাকে নিয়ে যাচ্ছি। তটিনীকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। এক্সরে রিপোর্টের মাধ্যমে জানতে পারে তটিনীর হাড়ের অবস্থা ভালো না। এরপর ডাক্তারবাবু বলে, পড়লেন কি করে? সাধারণত গৃহবধূরা তো এভাবে পড়ে না। আপনার চোটটা কোনো স্বাভাবিক চোট না, বেশ গুরুতর চোট, কিন্তু খুব সাবধানে আপনাকে থাকতে হবে। সত্যি গৃহবধূদের কত জ্বালা, তাই না? এরপর ডিপার্টমেন্টের লোক বলে, উনি শুধু গৃহবধূ না, উনি হলেন সুপার ওম্যান, বুঝতে পেরেছেন? যা যা ওষুধ লাগবে দিয়ে দিন। এরপর ডাক্তার বলে, আপনাকে একটু রেস্টেও কিন্তু থাকতে হবে। তটিনী বলে, রেস্ট? একটু পরেই আমার বোনের বিয়ে শুরু হয়ে যাবে, আর এই বিয়েটা ভাঙতে হবে, না হলে আমার বোনের সর্বনাশ হবে। তাই যা করার আমাকে ঝটপট করে করতে হবে। এরপর ডাক্তারবাবু একটা পেনকিলার নিয়ে ইঞ্জেকশন দিয়ে দেয়, আর বলে, আশা করছি কয়েক ঘন্টার জন্য আপনার আর ব্যথা হবে না, কিন্তু ইঞ্জেকশনের ডোজ কেটে যেতেই কিন্তু ব্যথা শুরু হয়ে যাবে। এরপর যদি কোনো চোট লাগে তাহলে কিন্তু আপনি আর বিছানা ছেড়ে উঠতে পারবেন না, তাই যা করবেন ঠিক সাবধানে করবেন। এর মধ্যেই ডিপার্টমেন্টের লোক বলে, আরেকটা কথা ম্যাডাম, আমরা জানতে পেরে গেছি গুলিটা ঠিক কে করেছিল আপনাকে। পরশুরাম। ওখানে 4 জন ছিল, সৌরভ, বলরাম, মায়া আর পরশুরাম। তো পরশুরাম আপনাকে গুলিটা করেছে। এরপরেই তখনই তটিনী বলে, এই পরশুরামের কথা আমি আগেও শুনেছিলাম, আর এই পরশুরামের নাম বারবার সামনে আসছে। এবার আমার পরশুরামকে চাই, কারণ পরশুরাম বারবার ফাঁকি দিয়ে চলে যাবে তা তো হয় না, এবার তাকে ধরা পড়তেই হবে। অন্যদিকে দেখা যায় পরশুরাম কথা বলতে থাকে। তখনই পরশুরামের মেয়ে বলতে থাকে যে মায়ের সাথে আমার কথা হয়েছে, মাম্মি তো গেছে পার্লারে সাজতে খুঁজতে, চলে আসবে, বেশি সময় লাগবে না। এদিকে আরাধ্যা চলে এসেছে, খুঁজতে থাকে ছর্দি ভাইকে। তখনই শিবপ্রসাদ অর্থাৎ পরশুরাম বলে, তোমার ছর্দি ভাইকে কি দরকার? তাকে আমিও দেখতে পাচ্ছি না, সেখানে নেই, বেরিয়েছে একটু। আরাধ্যা বলে, আজকাল ছর্দি ভাইকে দেখে বড্ড বেশি অচেনা লাগে, চেনার উপায়টুকু থাকে না, কেমন যেন মনে হয় ও বদলে গেছে। এরপর আরেক বোন এসে বলে, শিবপ্রসাদ গাঙ্গুলি পলিসি করেন। আচ্ছা আমার একটা পলিসি করে দেবেন তো, তাহলে তো মোটা টাকা পাবেন, তাই না?
শিবপ্রসাদ বলে, মানুষকে অপমান করার স্বভাবটা অনেক দিন থেকেই রয়েছে, তাই না? এরপরে ফোন করেছে পরশুরামের বস আর বলে, আমরা ওখানে গেছিলাম ইনভেস্টিগেশন করার জন্য। সম্ভবত ওখানে নেট ছিল, যার জন্য বেঁচে গেছে তটিনী। আর ওরা সব প্ল্যান করেই এসেছিল। প্ল্যান করে না আসলে এইভাবে তটিনীকে বাঁচানো যেত না। আমি খুব ভালো মতনই বুঝতে পারছি যে ওর গুলিটা লাগেনি, গুলিটা সাইড দিয়ে বেরিয়ে গেছে। তখন পরশুরাম বলে, কি বলছেন কি স্যার? স্যার তখন বলে, হ্যাঁ, আমি যা বলছি তা একদম ঠিকই বলেছি। কারণ গুলি যদি লাগতো তাহলে তো তুমি দেখতেই পারতে। গুলিটা লাগেনি, ছুঁয়ে বেরিয়ে গেছে হয়তো। আর ওর শরীরে কোনো না কোনো এক জায়গায় ব্যথা তো আছেই, আমি এটা কনফার্ম। তুমি যেভাবে বলেছো ওর ব্যথা লেগেছে, কিন্তু সেই ব্যথাটাকে ও কোনোভাবে হয়তো ধামাচাপা দিয়ে রেখেছে। পরশুরাম ও কোনো সাধারণ মেয়ে নয়, ও সাধারণ কোনো গৃহবধূ নয়। আমি তো শুনলাম মায়ের কাছ থেকে, সৌরভের কাছ থেকে, ও ঠিক কীভাবে ওপরে উঠছিল। ও একদম প্রশিক্ষণপ্রাপ্ত। ও কোনো ডিপার্টমেন্টের হয়েই কাজ করে, ডিপার্টমেন্টের লোকজনেরাও ছিল। তখন পরশুরাম বলে, জানি স্যার, আমি ওর ডিপার্টমেন্টের লোকজনকে গুলি চালিয়েছিলাম। তখন স্যার বলে, পারবে না, ওদের সাথে আমাদের পেরে ওঠাটা একটু ডিফিকাল্ট আছে, সব কিছু জানাটা দরকার। তটিনীর বিরুদ্ধে অনেক কিছু প্রমাণ আছে, কিন্তু ওকে সরাসরি ধরা যাবে না। ধরতে গেলে আমাদের অনেক বাধার সম্মুখীন হতে হবে। তবে সত্যিটা তো আমি খুঁজে বার করবই, কারণ এইভাবে ধামাচাপা দিয়ে তো সত্যিটা রাখা যাবে না। সত্যিটা একদিন ঠিকই সামনে আসবে, আর সেই সত্যি আমি যেভাবেই হোক খুঁজে বার করব। অন্যদিকে দেখা যায় পরশুরাম বলে, তটিনী একবার ফিরুক স্যার, তারপর দেখছি ওর শরীরে ঠিক কোন জায়গায় ব্যথা আছে। বলতে বলতে তটিনী চলে এসেছে। পরশুরাম বলে, আরে তুমি কোথায় গিয়েছিলে? কখন থেকে তোমার জন্য সবাই অপেক্ষা করছে বলো তো? সত্যি তটিনী, আজকাল তুমি যে কোথাও যাও আর আসা নামগন্ধ করো না। তটিনী বলে, আরে আমি সব ওদের বুঝিয়ে দিয়ে আসলাম, একটু পরেই তো বর আর বরযাত্রী চলে আসবে, একটু পরেই আমার বোনের বিয়ে শুরু হবে, সব ব্যবস্থা করতে হবে না? যত তাড়াতাড়ি সম্ভব সব ব্যবস্থাটা করে এসেছি। এরপর লাট্টু আর পিকো বলে, মাম তুমি আজকাল বেরোলে সত্যি কথা অনেকক্ষণ বাদে ফেরো, আমাদের একদমই ভালো লাগে না, মনে হয় কখন তুমি ফিরবে ঝটপট করে। এর মধ্যেই তটিনী খোঁড়াচ্ছিল, আর তটিনীর এই খোঁড়ানো দেখে পরশুরামের সন্দেহ হয়, আর স্যারের কথাটাই বিশ্বাস করে নেয়। স্যার বলেছিল যে কোথাও না কোথাও ওর ঠিক ব্যথা আছেই। এরপরে পরশুরাম জিজ্ঞেস করে তটিনীকে আর বলে, আচ্ছা তটিনী, তুমি এইরকমভাবে খোঁড়াচ্ছ কেন? তোমার কি কোথাও ব্যথা লেগেছে? ঠিক সেই মুহূর্তেই তখনই তটিনী ভয় পেয়ে যায় আর ভাবে, বারবার ও আমাকে এই কথাটা জিজ্ঞেস করছে কেন? আচ্ছা ও কি কোনোভাবে জেনে গেছে যে আমার চোট লেগেছিল? না হলে আসার পর থেকেই ও কেমন যেন একটা করছে, আর তটিনীরও সন্দেহ বাড়তে থাকে।